জননীতি বলতে কি বোঝো? জননীতি প্রণয়নের বিভিন্ন মডেলগুলি সম্পর্কে আলোচনা করো। উক্ত প্রশ্নটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বি অনার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের 6 সেমেস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই প্রশ্নটি আমি আলোচনা করব। ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। চলো আজকের সেই প্রশ্নটি সম্পূর্ণ আলোচনা করি। দেখো কি লেখা আছে, আধুনিক যুগের পঠন পাঠনের জননীতি সংক্রান্ত আলোচনা একান্ত অপরিহার্য বলে বিবেচিত হয়। জনপ্রশাসনের কার্যপ্রক্রিয়ার অনুধাবন করার জন্যই কেবল জননীতি প্রচারের প্রয়োজন তাই নয়, জননীতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত পেশাগত আলোচনা, জননীতির প্রকৃতি বিশ্লেষণ করতে, রাজনৈতিক প্রক্রিয়াকে উপলব্ধি করতে এবং রাজনৈতিক সচেতনতার স্তর সম্বন্ধে অবগত হতে এবং সর্বোপরি উন্নয়নের পথে রাজনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জননীতির সংজ্ঞায় দেখো, বিভিন্ন জনপ্রশাসনবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নীতির সংজ্ঞা নির্ধারণ করেছেন, যে জননীতির সংজ্ঞা যেটা বলা হচ্ছে। যেমন থমাস আর ডেভ এর মতে যে সকল কাজ সরকার সম্পন্ন করে সেই সকল কাজ গ্রহণ করার পিছনে সরকারের একটি উদ্দেশ্য থাকে, তবে সেই উদ্দেশ্য ভিন্ন রূপে প্রকাশিত হতে পারে। হ্যারোল্ড লেসন্স এর মতে সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা বিশেষ ভূমিকা পালন করে। ডেভিড স্ট্রেমস এর মতে নীতি বলতে সরকারের কার্যকরী ক্ষমতার ফলাফল বলা যেতে পারে। আর অস্টেন্স রেনিয়ে মনে করেন যে নীতি শব্দটি এক ধরনের নির্ধারিত কার্যাবলীর প্রচলন এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল হয়ে চেষ্টা করে। তারপর দেখো, সুতরাং একটা নির্দিষ্ট পরিবেশে কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান কিংবা সরকার কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের একটি কার্যপ্রক্রিয়া গ্রহণ করে তাকে বলা হয় নীতি বা পলিসি। তারপরে দেখো, নীতি নির্ধারণের বিভিন্ন পদ্ধতি। দেখো, নীতি নির্ধারণের বিভিন্ন পদ্ধতি বলা হচ্ছে 5টি বিষয়ের মাধ্যমে নীতি নির্ধারণের প্রক্রিয়া পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে আইন বিভাগ আইন পাস করবে। 2 নম্বর হচ্ছে প্রশাসনিক আইন কানুন এর মাধ্যমে বিষয়টি গ্রহণ করা এবং কার্যকরী করার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে প্রকৃত আয় ব্যয়ের হিসাবের মাধ্যমে মানব সম্পদকে নীতি নির্ধারণের উদ্যোগী করা। 4 নম্বর হচ্ছে আইন বিভাগ ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে নীতিগুলিকে কার্যকরী করা, বিশেষত আঞ্চলিক প্রয়োজনের দিকে নজর রেখে আইন কার্যকরী করা। 5 নম্বর হচ্ছে নীতি ফলাফল বিশ্লেষণ করে একজন আইনজ্ঞ কোনো একটি নীতি নির্ধারণ করেন এবং তার ভ্রান্তিমূলক বিষয়গুলিকে অপসারণ করার চেষ্টা করেন। নীতি নির্ধারণের বিভিন্ন মডেল। যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা হোক না কেন, তার লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন মডেল অনুসরণ করে থাকে। রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে এই মডেলগুলি নীতির প্রক্রিয়ার বিষয় হিসেবে কাজ করে। দেখো ব্যবস্থাজ্ঞাপক মডেল। দেখো ব্যবস্থাজ্ঞাপক মডেলটা ছিল মুখ্য প্রবক্তা। এই মডেলের মুখ্য প্রবক্তা হলেন ডেভিড স্টার্নস। এর মূল বক্তব্য ছিল যে সিস্টেম অ্যানালাইসিস থিওরিতে মানুষ চাহিদা ও সমর্থনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দাবি ইনপুট গ্রুপে রাষ্ট্রের কাছে আসে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন নিয়োগ নীতি ও সিদ্ধান্ত গৃহীত হয়। এরই তখন আউটপুট রূপে ফিডব্যাক এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। এইভাবে মূল্যের কর্তৃত্ব পুনর্বণ্টনের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা চলমান এবং গতিশীল থাকে। বাস্তবিক প্রয়োগ নীতি। এই ইনপুট ও আউটপুট তত্ত্বে ভারতের দরিদ্র দূরীকরণের জন্য রেশন ব্যবস্থা, অথরিটিভস অ্যালোকেশনস অফ ভ্যালুস বা মূল্যের কর্তৃত্ব মূল পুনর্বণ্টন বরাদ্দ নীতি গৃহীত হয়েছে। অর্থাৎ মূল্যের কর্তৃত্ব পুনর্বণ্টন বা বরাদ্দ নীতি গৃহীত হয়েছে। যেমন SPHH, AAY, PHH বিভিন্ন রেশন কার্ড। দেখো এই 3টি রেশন কার্ড আমাদের বাংলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো এই 3টি কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগে আমাদের রেশন দেওয়া হয়। দেখো বহুত্ববাদী মডেল। মুখ্য প্রবক্তা আর্থার বেন্টলি ডেভিড এর মুখ্য বক্তব্য ছিল, এই নীতির মুখ্য বক্তব্য হলো যে বেন্টলে ডেভিড ট্রুম্যানস নীতি নির্ধারণের প্রশ্নের বিভিন্ন স্বার্থগোষ্ঠীর ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন। দেখো তারপরে এদের মতে রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে সকল জাতিগোষ্ঠী ও সংগঠনের উপযোগী নীতি প্রণয়ন করা দরকার। এক্ষেত্রে রাষ্ট্রের সঙ্গে গোষ্ঠীগুলির সমন্বয় ও আলোচনা গুরুত্বপূর্ণ। নীতি নির্ধারণের গোষ্ঠীগুলির বিভিন্ন চাপ থাকে বলে বহুত্ববাদী মডেলটি হাইড্রোলিক থিসিস নামে পরিচিত। উল্লেখ্য যে গোষ্ঠীর ক্ষমতা বেশি, সাধারণত তাদের দিকে রাষ্ট্রের নীতি ঝুঁকে পড়ে। বাস্তব প্রয়োগ। ভারতে বহুত্ববাদী জনগণের গণতন্ত্রের প্রচলন, তাই স্বাভাবিকভাবে শ্রমিক সংঘ, ব্যবসায়ী সংগঠন যেমন INTUC, সিটু, ফিকি, অ্যাসোচেম প্রভৃতি রাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা নিয়ে থাকে। দেখো এলইডি মডেল। এর মুখ্য প্রবক্তা হলেন
এর মুখ্য প্রবক্তা হলেন CW মিলস। কে হচ্ছে মুখ্য প্রবক্তা? CW মিলস। দেখো এই এর মূল বক্তব্য ছিল, দেখো এর মূল বক্তব্য হচ্ছে সমাজ উলম্বভাবে দ্বিবিভাজিত। এক্ষেত্রে সমতা উপভোগ এবং অন্যদিকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া চলে। যারা রাজনৈতিক ক্ষমতা উপভোগ করেন তারা হলেন এলিট শ্রেণী। এই শ্রেণীর চিন্তাভাবনা পছন্দ অপছন্দ অনুযায়ী নীতি নির্ধারণ হয়। সেই নীতি যাদের কাছে পৌঁছায় তারা হলেন ম্যাস বা জনগণ। সরকারি নীতি সম্পর্কে সাধারণ মানুষ ততটা সচেতন নন, এমনকি সেই বিষয়ে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা সীমিত। তাই সেই সুযোগে এলিট শ্রেণীর নির্জীব জনগণকে নিয়ন্ত্রণ করে এবং এলিট শ্রেণীর প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে বজায় রাখা বা নিজেদের অনুকূলে রাখা। তারপর দেখো বাস্তব প্রয়োগ। ভারতে বর্তমানে সময়ে রাষ্ট্রের নীতি নির্ধারণের যে FDI বা বেসরকারীকরণের উদ্যোগে দেখা যাচ্ছে, সেখানে আদমানিদের মতো এলিটদের প্রচ্ছন্ন ছায়া রয়েছে। এরপর দেখো যোগাযোগ মডেল। যোগাযোগ মডেলটা দেখো, এর মূল প্রবক্তা কার্ল ড্রয়েস এর মূল বক্তব্য কী ছিল? অধ্যাপক কার্ল ড্রয়েস তার কমিউনিকেশনস থিওরিতে বলেন যে নীতি নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন খবর সংগ্রহ করা, সেখান থেকে বিভিন্ন তথ্য বিচার করে নীতি নির্ধারণের বিভিন্ন কৌশল প্রয়োগ করে। এর বাস্তব প্রয়োগ দেখেছি আমরা যোগাযোগ মডেলের সঙ্গে চেম্বার মিক্স বিশেষভাবে যুক্ত। ভারতবর্ষ যে ডিজিটাল ইন্ডিয়া পথে হাঁটছে, সেক্ষেত্রে এই সিবারনেটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ব্যাঙ্কিংস, গভর্নমেন্টস, শুধু তাই নয়, কোভিড-19 পরিস্থিতিতে লার্নিংস, এডুকেশন অত্যন্ত প্রযোজ্য। তারপরে দেখো প্রাতিষ্ঠানিক মডেলে কে বলেছে? কার্ল ফ্রেডরিক। দেখো তিনি বলেন মূল বক্তব্য ছিল রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক মডেল হলো সবচেয়ে প্রাচীন মডেল। এই মডেল রাষ্ট্রের সাধারণ আইন, রাষ্ট্রের নির্দেশ ও সাংবিধানিক ধারাকে গুরুত্ব দেয়। তবে বিভিন্ন আচরণবাদী মডেল যেমন এলিট ব্যবস্থাপক তত্ত্ব প্রভৃতি মডেল জনপ্রিয় হয়ে উঠলে এর গুরুত্ব একটু কম থাকে। অবশ্য বর্তমান কাল রাজ্য সরকারের কাঠামো এবং আমলাতন্ত্রের বিন্যাসে এই মডেলটি আবার প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে। এই মডেলটি এখন বিশেষভাবে জোর দেয় রাষ্ট্রের কনস্টিটিউশনালিজম এর উপর। বাস্তব প্রয়োগ, যেমন ভারতে এক নাগরিকের মাধ্যমে ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরে দেখো নয়া প্রাতিষ্ঠানিক মডেলে আমরা দেখতে পাচ্ছি যে এর মূল প্রবক্তা ছিলেন অধ্যাপক ফ্রাঙ্কলিন হেইন্স। মূল বক্তব্য অধ্যাপক ফ্রাঙ্কলিন এবং হেইন্স প্রমুখ নয়া উদারনীতিবাদী রাষ্ট্র তত্ত্বের ক্ষেত্রে নয়া প্রাতিষ্ঠানিক মডেলের বিভিন্ন নীতি তুলে ধরেন। এই নীতির রাষ্ট্রের ক্ষমতার ক্ষেত্রে নিয়ন্ত্রণ, গঠনমূলক বন্টন ও পুনর্বন্টন চেয়েছে। কীভাবে নীতি প্রয়োগের মধ্যে দিয়ে রাষ্ট্রের ক্ষমতা ও বল প্রয়োগ রাজনৈতিক আচরণের সঙ্গে জড়িত হতে পারে, তার পথ হিসেবে আইনসভার গুরুত্ব এবং আমলাতন্ত্রের কথা বলেছেন। এর বাস্তব প্রয়োগ দেখেছি আমরা, যেমন ভারতে ক্ষমতা বন্টনে গ্রামান্তরের পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু সেখানে BDO, SDO, DM এর মাধ্যমে আমলাতন্ত্রের গুরুত্ব বেড়েছে। 6 নম্বর দেখতে পাচ্ছি যুক্তিবাদী মডেলের মূল প্রবক্তা ছিলেন কিন্তু হার্বার্ট সাইমন। এর মূল বক্তব্য কী ছিল? অধ্যাপক হার্বার্ট সাইমন নীতি নির্ধারণের ক্ষেত্রে যুক্তিবাদীদের গুরুত্ব দিয়েছেন। তার মতে নীতি নির্ধারণের ক্ষেত্রে দক্ষতা ও মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে বিভিন্ন নীতি ও পণপ্রথার প্রেক্ষিতে। যেটি সবথেকে বেশি যুক্তিসিদ্ধ তাকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে দেশের মানুষের এবং প্রশাসনের মূল্যবোধ অধিকারী পেয়ে থাকে। এই মডেলের দিকগুলি হলো যে নীতি গ্রহণ করা হবে তার প্রাসঙ্গিকতা খুঁটিয়ে দেখা। 2, সমস্ত বিকল্প নীতি নিয়ে আলোচনা করা। 3 নম্বর, প্রত্যেকটা নীতি থেকে কী লাভ পাওয়া যাবে এবং কী ত্যাগ করতে হবে তা পার্থক্য নির্ধারণ করা। 4 নম্বর, এই বিকল্পগুলির মাধ্যমে আমাদের যেটি সবথেকে বেশি মূল্যবান সেটি গ্রহণ করা। বাস্তব প্রয়োগ, এমনই যুক্তিসিদ্ধ পথে ভারতের বিভিন্ন নীতি নির্ধারিত হয়ে থাকে যাকে পছন্দসূচক কাজ বলা হয়। যেমন ভারতের মূলনীতি যদি হয় সর্বশিক্ষা অভিযান, তাহলে শিক্ষার ক্ষেত্রে বেসরকারিদের আসলেও ক্যাপিটেশন ফি এবং ছাত্র ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়া অংশের সংরক্ষণের দিকটি মাথায় রেখেছে। এরপরে দেখো কাম্যপন্থা মডেলটা কী ছিল? যে এর মূল প্রবক্তা অধ্যাপক ডর। মূল বক্তব্য, যেখানে সরকারি কাঠামো সর্বাপেক্ষা অনুকূল সংগঠনের কথা বলা যায়, তার মতে যেহেতু নীতি নির্ধারণের ক্ষেত্রে সমাজের অগ্রগতি ঘটানো হয়, সেহেতু সরকারের নীতি নির্ধারণের সমস্যা সমাজবিজ্ঞানের জ্ঞান ও চিন্তার অনুসরণ করা দরকার। এক্ষেত্রে সুবিধা অসুবিধা ব্যয় সকল দিকের কাম্যপন্থাকে বেছে নিতে হয়।
বাস্তব প্রয়োগ এর মডেলের প্রয়োগ শুরু হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর বাস্তবিক প্রয়োগ থেকে। বর্তমানে সমাজে গ্রাম উন্নয়নের জন্য আইআরডিপি আর পিআরডি প্রভৃতি নীতি গ্রহণের কথা বলা হয় যায়। যথাক্রমে বৃদ্ধিসূচক বা ইনক্রিমেন্টালস মডেলস এর প্রবক্তা হলেন অধ্যাপক লিন্ডব্লম, পিটার সেলস। এর মূল বক্তব্য কী ছিল? অনেকে এই মডেলকে সর্বশেষ মডেল বলে মনে করেন। এই মডেলের মূল বক্তব্য হলো নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রশাসন আর্থিক ও রাজনৈতিক সীমার মধ্যে থেকে অগ্রসর হতে হবে। এই সীমাগুলি উপেক্ষা করলে নীতি অস্পষ্ট হয়ে পড়বে। ১ নম্বর বলা হচ্ছে যে প্রশাসন কর্তৃপক্ষ একটি প্রধান উপেক্ষা নিয়ে এগিয়ে যাবে। ২ নম্বর হচ্ছে বিভিন্ন স্বার্থের সমন্বয় ঘটাতে হবে। ৩ নম্বর হচ্ছে প্রয়োজন হলে বিবেচনামূলক সামাজিক মূল্যবোধকে উপেক্ষা করতে হবে। ৪ নম্বর পূর্ব অভিজ্ঞতা এবং পরীক্ষা নিরীক্ষার সাহায্য নেবে। ৫ নম্বর প্রয়োজন হলে নীতির পরিবর্তন ঘটবে। আর এরপরে দেখো অধ্যাপক পিটার সেলস বলেছেন যে প্রশাসনিক সংগঠন এবং দক্ষতা পটভূমিতে বিচার করলে লিন্ডব্লমের ব্যাখ্যার গুরুত্বপূর্ণ সূচনা বাস্তব প্রয়োগ। এই নীতিমূলক মডেলটির লক্ষ্য হলো স্থির অবস্থা রক্ষা করা, তবে জরুরি অবস্থার সময় এই মডেল সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। এটি মূলত বিভিন্ন উপাদান বা বস্তুর আগোছালো অবস্থা থেকে তৈরি হয়। লিন্ডব্লম যাকে মাউলিং থ্রো বলেছেন, এটি সমাজ ও প্রশাসনের সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, তাই প্রয়োজনের পুরাতন সামাজিক মূল্যবোধের পাশাপাশি নতুন মূল্যবোধকে গ্রহণ করে। উদাহরণ হিসেবে বলা যায় ২০১৯ সালের জেনারেল কাস্ট এর ১০% সংরক্ষণ বিপরীত ধর্মী দাবি ও স্বার্থের মধ্যে থেকে এটি সমঝোতায় আসার অবস্থা থাকে। এই মডেলটি নতুন বিষয় নিয়ে ভাবে বলে নতুন বাজেট তৈরি করতে হবে, যেমন ভারতের ডিজিটাল ইন্ডিয়ার জন্য বাজেট। দেখো কৌশলগত পরিকল্পনা মডেল। কৌশলগত পরিকল্পনা মডেলটা দেখো এর মূল প্রবক্তা কে ছিল? আমিটাই এটজিওনি। দেখো যে মূল বক্তব্য ছিল মার্কিন অর্থনীতিবিদ অমিতাই এই এটজিওনি যুক্তিবাদী মডেল এবং বৃদ্ধিসূচক মডেলের ইতিবাচক দিকগুলিকে নিয়ে এটি স্ট্র্যাটেজিক্স প্ল্যানিংস মডেল গড়ে তোলেন। অর্থনীতি, যুক্তিবাদী সমালোচনা, রাজনৈতিক মূল্যবোধ এবং অংশগ্রহণকারীদের নানা তথ্য এই মডেল গুরুত্ব পায়। প্রসঙ্গত উল্লেখ্য যে জননীতি রূপায়ণের ক্ষেত্রে দুটি মডেল কার্যকর ছিল, যথা যুক্তিবাদী মডেল এবং ইনক্রিমেন্টালস মডেল। কীভাবে নীতি নির্ধারণ প্রক্রিয়া কাজ করবে তা যুক্তিবাদী মডেল আলোচনা করে, কিন্তু নীতি নির্ধারণ প্রক্রিয়াকে কীভাবে কাজ করা উচিত তা নিয়ে আলোচনা করে বুদ্ধিসূচক মডেল। সাম্প্রতিককালে এই দুই মডেলের সমন্বয় ঘটেছে স্ট্র্যাটেজিক মডেলের মধ্যে। বাস্তব প্রয়োগ আধুনিক যুগে বিভিন্ন বেসরকারি সংগঠন কাজের দিক থেকে যেমন বড় হচ্ছে, একই সঙ্গে বিভিন্ন সমস্যার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। তাই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশল রচনা করতে হয়। যেমন ভারতবর্ষ মিক্সড ইকোনমি গ্রহণ করেছে, যা এই মডেলটির সঙ্গে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। পরিস্থিতি দেখো উপসংহার। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে যায় যে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রশ্নের পরিপ্রেক্ষিতে সরকার নীতিগত সমাধান সূত্র রচনা ও তার রূপায়ণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, যা নীতিগত মডেলের মধ্যে উল্লেখ করা হয়েছে। মূলত সরকারি নীতি বন্টনমূলক সরকারি নীতি ও পুনর্বন্টনমূলক সরকারি নীতি গ্রহণের মাধ্যমে সরকার যেমন সমাজ, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতির সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণের যে চেষ্টা করে তা জননীতির বিভিন্ন বিকল্প মডেলের মধ্যে উল্লেখ করা হয়েছে। এইগুলো আমাদের সম্পূর্ণ আলোচনা।